আচ্ছা, ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনটা কি? ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন হচ্ছে যে তোমাকে একটা চেইন অফ ম্যাট্রিক্স দেওয়া থাকবে। একটা চেইন অফ ম্যাট্রিক্স দেওয়া থাকবে, কিরকম ধরো এরকম দেওয়া থাকলো A1 গুণ A2 গুণ A3, এটা চেইন। হ্যাঁ, এখন এখানে আমি জানি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার কষ্ট কত, সেটা আমরা গত ক্লাসে শিখছিলাম, মনে পড়ে? এরকম যে যদি প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন হয় mn, দ্বিতীয় ম্যাট্রিক্সের ডাইমেনশন nq, তাহলে গুণফলের ডাইমেনশন হবে mq, mn আর nq, তাহলে mq কস্ট কত? কস্ট হচ্ছে m ইন্টু n ইন্টু q। এটা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করার কস্ট। গুণ করার কস্ট বলতে কি বোঝাচ্ছি? একটা ম্যাট্রিক্স গুণ করার কস্ট বলতে বোঝাচ্ছি ওই ম্যাট্রিক্সের মধ্যে যেসব মানে যতগুলো স্কেলার গুণ করতে হয়, মানে সংখ্যার গুণ যতগুলো করতে হয়, সেই সংখ্যাটা সেই গুণের টোটাল সংখ্যা হচ্ছে কস্ট। তো আমার যদি এরকম থাকে যে প্রথমটা ধরো 2/3, দ্বিতীয় মনে করো 3/5, তাহলে কস্ট কত হবে? তাহলে কস্ট হবে 2 ইন্টু 3 ইন্টু 5, মানে 30 হচ্ছে কস্ট। এ এবং বি ম্যাট্রিক্স গুণ করার কস্ট। এখানে একটা মজার বিষয় সবসময় ঘটবে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সবসময় সমান থাকবে। তাহলে এখানে দেখো, এখানে আমি যদি একটা বুদ্ধিমানের মতো একটা কাজ করি, যে A1 এর ডাইমেনশন যদি আমি ধরি যে P0 P1, বুদ্ধি করে ধরলাম আর কি, তাহলে A2 র ডাইমেনশন কত হবে? প্রথমটা তো জানা আছে আগের থেকেই, P1, আর কলামটা নতুন করে বলতে হবে, মনে করলাম P2। A3 ডাইমেনশন কত হবে? প্রথমটা জানা আছে আগের থেকেই, সেটা কত? P2। এবং কলামের জন্য আমাকে আলাদা করে নতুন একটা নাম্বার আনতে হবে। বোঝা গেল কিনা? এই হচ্ছে ডাইমেনশন। তাহলে দেখো, আমরা এই তিনটা ম্যাট্রিক্সের ডাইমেনশন রিপ্রেজেন্ট করার জন্য আমি চারটা নাম্বার লাগতেছে। নাম্বারগুলো কি? নাম্বারগুলো হচ্ছে P0, নাম্বারগুলো কি? P0, P1, P2, P3। হ্যাঁ, এই এই চারটা নাম্বার দিয়ে আমরা A1, A2, A3 র ডাইমেনশনকে প্রকাশ করলাম। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো কোন একটা পার্টিকুলার AI এর ডাইমেনশন কত হচ্ছে? AI ডাইমেনশন কত হবে? P কত বলো? I-1 PI। মিলে না? মিলে না? মিলে? জি স্যার। তাহলে AI ডাইমেনশন হচ্ছে P-1 PI। এইভাবে আমি একটু মানে কি বলে সাজায় রাখলাম, যাতে পরবর্তীতে আমাদের আলোচনা করতে সুবিধা হয় আর কি। আমরা যখনই বুঝবো যে ধরো A5, তাহলে বুঝতে হবে P4 P5 তার ডাইমেনশন। যদি বলি A9, তাহলে P8 P9 হচ্ছে তার ডাইমেনশন। ঠিক একইভাবে ধরো আমি এই পুরোটা যদি গুণ করি, এখন খেয়াল করে দেখো, গুণ করার ক্ষেত্রে একটা বিষয় ঘটবে যে আমি গুণটা এভাবে করতে পারি যে A1 গুণ A2, এরপরে এই গুণফলের সাথে আমি A3 গুণ করলাম। এটা একটা উপায় গুণ করার। আর আরেকটা উপায় হচ্ছে আমি A1টাকে জায়গা মতো রেখে দিলাম, A2 A3 আগে গুণ করলাম, তারপর তার সাথে A1 কে গুণ করলাম। এভাবে গুণ করা যেতে পারে কিন্তু। আমি কিন্তু দুইভাবেই গুণটা করতে পারি। এখন দুইভাবে গুণ করলে দুইভাবে গুণ করার কস্ট যে সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। যেমন মনে করো যদি এটার ডাইমেনশন হয় এরকম যে ধরো
3 4 5 ফর এক্সাম্পল। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? A1 এর ডাইমেনশন কত? Sir, 2 2 3 2 3। পরেরটা কত? 3 4 তারপরটা হচ্ছে 4 5 4 5। আচ্ছা, এখন দেখো A1 A2 গুণ করার কষ্ট কত? A1 A2 গুণ করার কষ্ট কত? Sir, 2 4 2 into 3 into 4 sir হ্যাঁ, 2 into 3 into 4 কত হয়? 24 24 24। আচ্ছা, এখন আমি যে গুণ করলাম, এই যে যেটা পাইলাম তার ডাইমেনশন কত? তার ডাইমেনশন কত? 2 into 4 3 into 4 2 into 4 2 into 4। তাহলে এর সাথে 3 কে গুণ করতে হবে, A3 কে গুণ করতে হবে। A3 ডাইমেনশন কত? 4 into 5, তাই না? জি স্যার তাহলে আমার কষ্ট কত হবে? আচ্ছা, মনে করি আমি এটাকে আমি ধরে নিই, এটা x, x। তাহলে কস্ট অফ x ইন্টু A3, এটা কষ্ট কত? 2 into 4 into 5 2 into 4 into 5 কত হয়? 40 sir 60 sir 40 no sir 40 sir 40 sir 40, হ্যাঁ 40। তাহলে টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে আগে 24 লাখ ছিল, এখন 40 লাখ। তাহলে কত হয় টোটাল? 64 64। তাহলে এটা কস্ট হচ্ছে 64। আচ্ছা, তাহলে একভাবে করলে পাচ্ছি 64। এখন আরেকভাবে করি। প্রথমে কস্ট অফ A3 থেকে, সরি A3 না তো, A2 থেকে A3, এটার কস্ট কত? ডাইমেনশন কত ছিল? 3 4 4 5। তাহলে 3 4 5, 3 into 4 into 5 কত হয়? 3 4 12, 5 12 60, ঠিক আছে না? আচ্ছা, এটাকে ধরলাম y। তাহলে কস্ট অফ A1 into y কত হবে? थर्टी सर কত ছিল? सर 2 3 5 2 3 আর 3 5 5। sir তাহলে 2 into 3 into 5 কত হয়? 3 দুগুণে 6, 30। তাহলে টোটাল কস্ট কত? 90, তাই না? তাহলে কোনটা ভালো? এটা ভালো? हाँ सर प्रथमটা এটা ভালো। তাহলে দেখা যাচ্ছে যে আমি কিভাবে এটাকে ভাঙবো তার উপর কস্টিংটা ডিপেন্ড করতেছে, তাই না? কিভাবে ভাঙবো তার উপর কস্টিংটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের
উম, আহ, তাহলে আমাকে আমাকে গুণ করার আগে বের করা দরকার যে কোনটা হচ্ছে আমার কি বলে কিভাবে ভাঙলে আমার কস্টিংটা কম হবে, তাই না? এবং সেই অনুযায়ী কারণ এখন নাম্বার তো অনেক পার্থক্য বেশি হচ্ছে, 64 একটা হচ্ছে 90, বেশ বড় সড়ো পার্থক্য। তো আমাকে বের করতে হবে যে কোনটা হচ্ছে বেটার কস্ট, কিভাবে ভাঙলে আমি কম কস্টে গুণটা করতে পারি। এখন যদি ম্যাট্রিক্স থাকে দুইটা, সরি ম্যাট্রিক্স থাকে তিনটা, তাহলে আমি দেখলাম যে এখানে আমার ভাঙার অপশন দুইটা, একটা হচ্ছে A1 A2 করে তার সাথে A3 গুণ করা, আরটা হচ্ছে A1 টা রেখে দিয়ে A2 A3 গুণ করে তারপরে A1 গুণ করা। এখানে একটা যে মনে রাখতে হবে যে ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই জিনিসটা অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ সিয়েটিভ বাট নট কমুটেটিভ। মানে কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ কিন্তু কমুটেটিভ না। এটা মানে কি? অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে তুমি 2 যোগ 3 যোগ 4, এখানে তুমি এইভাবে করলে যেই মান আসবে, হ্যাঁ এইভাবে করলে সে একই মান আসবে, বুঝছো? মানে তুমি কোন অপারেটরের কাজ আগে করতেছো সেটা আসলে ম্যাটার করে না, অ্যাসোসিয়েটিভ। আর কমুটেটিভ মানে কি? কমুটেটিভ মানে হচ্ছে যে ধরো 9 বিয়োগ 5 এটা সমান হচ্ছে 5 বিয়োগ 9, ঠিক আছে না? 9 বিয়োগ 5 আর 5 বিয়োগ 9 সমান না? না স্যার সমান না। না স্যার সমান হবে না। তার মানে এটা কমুটেটিভ না। এটা কমুটেটিভ না, কিন্তু 9 যোগ 5 5 যোগ 9 এটা ঠিক আছে, ওকে। ঠিক আছে না? তাহলে কমিউনিটি বোঝা গেল যে উল্টানো যাবে না, মানে A2 A3 গুণ না করে A3 A2 গুণ করা যাবে না, বা এই A1 টাকে সরিয়ে নিয়ে এখানে বসে দিব, এখানে বসে দিব, এটা হবে না। হ্যাঁ, পরে বসে এটা হবে না। বোঝা গেছে কমিউনিটি মানে? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, তুমি কাকে আগে করবে সেটা তোমার ব্যাপার, উইদাউট চেঞ্জিং দ্য লোকেশন অফ দ্য মাল্টিপ্লিক্যান্ট। যেটাকে গুণ করতেছি সেটাকে আমি পরিবর্তন করবো না, জায়গা পরিবর্তন করবো না, কিন্তু কি বলে যে এটাকে অর্ডার পরিবর্তন করতে পারি, কাকে আগে গুণ করবো, কাকে পরে করবো। তো যেটা বলতেছিলাম, মনে করো আমার 4টা ম্যাট্রিক্স আছে, A1 A2 A3 A4। মানে 4টা ম্যাট্রিক্সের মধ্যে এদেরকে আমি কয়ভাবে সাজাতে পারি? হ্যাঁ, খেয়াল করে দেখো, আমি যদি এভাবে চিন্তা করি সহজ করার জন্য আলোচনাটা, যে আমি এটাকে প্রথমে 2 ভাগে ভাগ করে ফেলি। 2 ভাগে ভাগ করা যাক কয়ভাবে, খেয়াল করে দেখো কয়ভাবে ভাগ করা যায়। 2 ভাবে, একটা হচ্ছে এরকম, আরটা হচ্ছে এরকম, তাই না? আরটা হচ্ছে এরকম, ঠিক আছে না? এই কয় ভাগে আমি 2 ভাগে ভাগ করতে পারি। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু 2টা করে ম্যাট্রিক্স আছে, 2টা ম্যাট্রিক্সে কিন্তু একভাবে ভাগ করা যায়, আর কোনো ভাগ করার উপায় নেই। তাহলে এটাই ফাইনাল, এখানে কিন্তু আর নতুন করে ভাগ করা যাবে না। কিন্তু এইখানে দেখো, এইখানে আমার 3টা ম্যাট্রিক্স আছে, 3টা ম্যাট্রিক্স কিন্তু আমি আবার 2 ভাগে ভাগ করতে পারি, মনে আছে কিনা?
গতবারে দেখছিলাম কি করতে পারি, আমি চাইলে এইখানে ভাঙতে পারি, আবার আমি চাইলে এইখানে ভাঙতে পারি। কি বোঝা গেল বিষয়টা? জি স্যার। জি স্যার। তিনটা ম্যাট্রিক্সকে তো আবার দুই ভাবে ভাঙতে পারি, তো দুই ভাবে লিখলাম, তাহলে কত, চারটা হলো। আবার লাস্টে যেটা আছে ওটা তো একই একই কাহিনী, লাস্টে যেটা আছে সেটা একই কাহিনী। সেটা কি, এটা হচ্ছে আমি এটাকে তাহলে এখানে ভাঙতে পারি, আবার চাইলে এখানে ভাঙতে পারি। তাহলে টোটাল কটা হলো? P4 মানে কয় ভাবে প্যারেনথেসাইজ করা যায়, মানে প্যারেনথেসিসের মধ্যে ঢুকানো যায়। P4 হচ্ছে কত? P4 দেখলাম আমি 4, সরি 5। P3 কত ছিল? P3 কত ছিল? কিছু বলেন না কেন? স্যার 2 স্যার। P3 ছিল 2, আর P2 কত ছিল? P2 কত ছিল? একটু কিন্তু বললাম। স্যার 1। স্যার দুইটা 1 ম্যাট্রিক্সকে, হ্যাঁ P2 হচ্ছে 1, আর P1 0 হুম, 1 P1 হবে 1 ঠিক আছে। এখন কেউ বলতে পারবা যে P5 কত হবে? স্যার 6। হ্যাঁ না, হ্যাঁ কিভাবে বললা? আচ্ছা P5 এর জন্য চিন্তা করে দেখো, আমি একটু দেখা হিসাব দেখাই। P5 এর জন্য তুমি ভাঙতে পারবা কি হবে, 1 4 করে, পারবো না? 2 জি 3 করে স্যার। প্রথম ভাগটা আর কি, তারপরে 3 2 করে, তারপরে 4 1 করে, ঠিক আছে না? এখন তুমি চিন্তা করে দেখো, যদি তুমি 1 4 করো তাহলে প্রথম একটাকে ভাঙা যায় একভাবে, আর 4টাকে ভাঙা যায় কয়ভাবে? 5 ভাবে, তাই না? তাহলে ইন টোটাল কয় ভাবে যায়? 5। ইন টোটাল যায় 5 ভাবে। আচ্ছা এখানে 2টাকে কয়ভাবে যায়? একভাবে। 3টাকে 2 2 ভাবে। কত হলো? 2। 2। আর এখানে তো একই জিনিস আবার হবে, 2 5। কত হলো টোটাল? কত হলো? 12 স্যার। এই 14 স্যার 14। 14। আচ্ছা ঠিক একই হবে। P6 কি হবে? আগের মতো ভাঙ্গি, কত ভাঙবো? 1 5, তারপর স্যার বলো 2 4 2 4 2 4, তারপর 3 3 স্যার 3 3। 4 2 আগেরটা রিপিট হবে না? 4 2। 5 1। আচ্ছা তাহলে 1 5 এর জন্য প্রথমটা কয় ভাবে? একভাবে। দ্বিতীয়টা কয় ভাবে? 14 ভাবে। এখানে প্রথমটা একভাবে, দ্বিতীয়টা 5 5 হবে ভাবে। স্যার। এখানে 2 হবে। 2 × 2, এখানে 5 ইনটু 1 5 × 1, এখানে হচ্ছে 14। 14 × 1। তাহলে কত হচ্ছে? 14 দুগুণে 28, 5 দুগুণে 10 38, আর 4 42, 42। P7 নিজেরা বলতে পারবা কত হবে? হিসাব করে বলো দেখি কত হবে P7? তাহলে হলো P7 132। তাহলে দেখা যাচ্ছে নাম্বারটা আমরা প্রথমে বলছিলাম যে 1 2 3 4 5 6 এরকম করে বাড়বে, সেরকম বাড়তেছে না, হঠাৎ করে অনেক বড় হয়ে যাচ্ছে। 5 থেকে 14, 14 থেকে 42, 42 থেকে 32। হ্যাঁ এটা কিন্তু একটা বিস্ফোরণ ঘটবে একটু পরে, ঠিক আছে? খুব দ্রুত এটা বড় হয়ে যায় এই এটা। এটার কারণ হচ্ছে এটার অর্ডার কিন্তু অনেক বেশি। এটার অর্ডার কত লেখা আছে তোমাদের ক্ষেত্রে বের করছে, তারপরে আমরা দেখি, জাস্ট রেজাল্টটা দেখি। অর্ডার হচ্ছে এটার ওমেগা টু টু দি পাওয়ার n, মিনিমাম হচ্ছে টু টু দি পাওয়ার n, মানে হচ্ছে যেটা
মানে হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ। তার মানে খুব দ্রুত এটা কোটি লক্ষ কোটি চলে যাবে। হ্যাঁ, টু টু দি এন মানে কি? টু টু দি মানে হচ্ছে তোমার 10 হলে হয় 1000, 20 হলে হয় 1 মিলিয়ন, 30 হলে হয় 100 কোটি, 40 হলে হয় 1 লক্ষ কোটি। এত কোটি 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 তোমার আসতেছে, কি বলে, পসিবল সলিউশন আসতেছে। এখন তুমি চিন্তা করে দেখো, প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো যে এই সবগুলা সলিউশন আমি বের করবো একটা একটা করে, মানে কি বলে, এই সবগুলো সলিউশনের কস্ট আমি একটা একটা করে বের করবো, এরপরে সিদ্ধান্ত নিব যে আমি কোন কোনটা করব। তার থেকে র্যান্ডমলি একটা গুণ করে ফেলা ভালো না, এত হিসাব করার থেকে? তো দেখা যাচ্ছে যে এটা অনেক কস্টলি, এভাবে হিসাব বের করা অনেক কস্টলি, আমরা এটা পারবো না। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে একটা বিষয় দেখা দরকার, সেটা হচ্ছে এতবার আসছে কেন। মানে এত বেশি হলে কেন, 5 হলে কেন, 14 হলে কেন, বেশি হলে কেন? এর কারণ হচ্ছে, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা দেখো এইখানে এই যে A2 A3 এই সিকোয়েন্সটা এখানে আছে, আবার এখানেও আছে, আছে না? দেখতে পাচ্ছ? জি স্যার। আবার A1 A2 এই সিকোয়েন্সটা এখানে আছে, আবার এখানেও আছে। আবার চিন্তা করো A3 A4 এই সিকোয়েন্সটা এখানে আছে, আবার এখানেও আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই মাত্র 5টার মধ্যেই আমার 3বার রিপিটিশন হয়েছে। এখন এই রিপিটিশন তো পরবর্তীতে আরো হবে, আরো হবে, বারবার হবে, তাই না? যেখানে এটা রিপিটিশন হয়েছে সেটা যখন আবার ভাগ করবো আমি, এই জিনিসটা তো বিভিন্ন জায়গায় আসবে। যেমন এই যে এই A1 থেকে A3 বা A2 থেকে A3 বা A2 থেকে A4, এগুলো তো রিপিটেডলি আসতে থাকবে, এবং যত রিপিটেডলি আসতে থাকবে তত ওগুলো বারবার রিপিট হবে। হ্যাঁ, এবং এই রিপিটেশনের জন্যই কিন্তু আমার জিনিসটা এত বেশি হয়ে গেছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, তুমি খেয়াল করে দেখো যে তোমার যদি মনে করো 6টা ম্যাট্রিক্স আছে, বা ধরো 5টা ম্যাট্রিক্স আছে, কমা দিলাম, 5টা ম্যাট্রিক্স আছে, A1 A2 A3 A4 A5, 5টা ম্যাট্রিক্স আছে। এখন এই 5টা ম্যাট্রিক্সের মধ্যে এক লেন্থের চেইন তুমি কয় ভাবে বানাইতে পারবা? এক লেন্থের চেইন এক লেন্থের চেইন মানে কি? এক লেন্থের চেইন মানে হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স আছে, এরকম কয়টা বানাইতে পারবা? কিছু বলে না, কয়টা বানাইতে পারবা? হুম, করে দিলাম তো, বলো কয়টা বানাইছি? কি কথা নেই কেন? 5টা স্যার। 5টা। A1 A2 A3 A4 A5। আচ্ছা, লেন্থ 2 এর কয়টা আছে? লেন্থ 2 মানে কি? লেন্থ 2 মানে হচ্ছে এরকম হবে, A1 A2 এই হচ্ছে একটা, তাই না? A1 এ শুরু করব, A2 তে শেষ করব। এরপর কি করতে পারি? A2 তে শুরু, A3 তে শেষ, তাই তো? জি এরকম স্যার। কয়টা কয়টা করা যাবে? এরকম কয়টা করা যাবে? এরকম 4টা। কারণ আমি A1 এ শুরু করতে পারবো, A2 তে শুরু করতে পারবো, A3 তে শুরু করতে পারবো, A4 এ শুরু করতে পারবো, কিন্তু A5 এ শুরু করতে পারবো না।
কারণ ওই পাশে তো আমাকে অ্যাটলিস্ট একটা থাকতে হবে। তাহলে চেইন অফ লেন্থ 2 হচ্ছে 4টা। আচ্ছা, চেইন অফ লেন্থ 3 কয়টা? 3টা স্যার। 3 লিখতেছেন, 3টা। কারণ আমি শুরু করতে পারবো কোথায়? 1-এ, 2-এ, 3-এ, কিন্তু 4-এ পারবো না। তাহলে 3টা। চেইন অফ লেন্থ 4 কয়টা? 2টা। A1 এ শুরু করতে পারবো, A2 তে শুরু করতে পারবো। আচ্ছা, চেইন অফ লেন্থ 5 কয়টা? একটা, তাই না? ফার্স্ট লেন্থের চেইন হচ্ছে একটা। জাস্ট প্রথমে শুরু করতে পারবো, কারণ পুরোটা নিতে হচ্ছে। তাহলে এইগুলো যোগ করলে টোটাল নাম্বার অফ চেইন কয়টা হচ্ছে? টোটাল নাম্বার অফ চেইন কয়টা হচ্ছে? ডিস্টিংক্ট চেইন বলি, ডিস্টিংক্ট চেইন। ডিস্টিংক্ট কয়টা হচ্ছে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, মানে কত হয়? 15 15। বেসিক্যালি এটা হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। ভালো করে খেয়াল করে দেখবা, কারণ nটা হলে কি হবে? n × n + 1 / 2। তাহলে অর্ডার অফ n স্কয়ার, ঠিক আছে তো? অর্ডার অফ n স্কয়ার। তাহলে আমার নাম্বার অফ প্যারেন্থেসিসেশন হচ্ছে pn ছিল কি? pn ছিল ওমেগা 2n, মিনিমাম 2n, আর নাম্বার অফ চেইন হচ্ছে ম্যাক্সিমাম n স্কয়ার, তাই না? তাহলে দেখা যাচ্ছে আসলে এই ডিসপ্লেটি তৈরি হয়েছে কেন? কারণ হচ্ছে একটু আগে যেটা দেখালাম যে তোমার একই জিনিস বারবার আসছে। এখন এটার জন্য এখানে যে কস্ট, এখানে সে একই কস্ট না, নাকি ভিন্ন কস্ট? A3 A4 এ ওই 2 নাম্বার লাইনে যে কস্ট হবে, এখানে যে কস্ট হবে, আর এখানে যে কস্ট হবে, সবগুলো ভিন্ন নাকি একই? শুধু A3 A4 এর জন্য ওই পার্ট। কি বোঝা যাচ্ছে না? তাহলে দেখা যাচ্ছে যে সব জায়গায় একই হবে। A3 A4 মান যেখানেই থাকুক, A3 A4 যেখানেই থাকুক, A1 A2 যেখানেই থাকুক, সব জায়গায় A1 A2 মান একই হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই হিসাবগুলোকে রিপিটেশনটা, হিসেবের যে রিপিটেশনটা হচ্ছে সেই রিপিটেশনটা কোনোভাবে এড়াই যেতে পারি, তাহলে কিন্তু আমার কস্টিংটা হবে অর্ডার অফ n স্কয়ার। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল লাগবে না। এবং বেসিক্যালি ডাইনামিক প্রোগ্রামিং যেটা করে সেটা হচ্ছে এই কাজটাই করে। সে যেটা করে সেটা হলো যে কোন একটা চেইনের কস্ট যদি সে জেনে যায়, তাহলে পরবর্তীতে সেই কস্টে সে ব্যবহার করে, নতুন করে আবার হিসাব করে না। যেমন ধরো ধরো তুমি A2 A3 A4 এটার অপটিমাল কস্টটা জেনে গেছো, তাহলে সেই অপটিমাল কস্টে তুমি ব্যবহার করবা, নতুন করে আর কোনোটা আনবা না, মানে নতুন করে আবার হিসাব করবা না। বোঝা গেল? আমরা যখন চ্যাপ্টারটা শুরু করছিলাম যে ডাইনামিক প্রোগ্রামিং 4টা স্টেপে কাজটা করে। ফার্স্ট হচ্ছে যে ক্যারেক্টারাইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অপটিমাল সলিউশন, দেন রিকার্সিভলি ডিফাইন দ্য ভ্যালু অফ অ্যান অপটিমাল সলিউশন। তো এই দুটো আমরা এখন দেখতেছি কিভাবে করব। দিস ইজ স্টেপ 1। তো ফার্স্ট স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে উই ফাইন্ড দ্য অপটিমাল সাবস্ট্রাকচার। এই শব্দটা একটু ভালো করে মুখস্থ করে নাও, অপটিমাল সাবস্ট্রাকচার। অপটিমাল সাবস্ট্রাকচার মানে কি? আমরা যখন ডাইনামিক সাবেরে স্যার। হ্যাঁ, না না সাবেরে না, ব্যাখ্যা করতেছি। এইটা বোঝা এবং এটা বের করতে পারাটাই হচ্ছে আসল কাজ। হ্যাঁ, এটা বোঝা এবং বের করতে পারাটাই মানে হচ্ছে তুমি আসলে বুঝে গেছো।
ডাইনামিক প্রোগ্রামিং বলো বা গ্রিড অ্যালগরিদম বলো, দুই ক্ষেত্রেই একই কেস। তো অপটিমাল সাবস্ট্রাকচার হচ্ছে একটা প্রবলেমের প্রপার্টি। এই প্রপার্টির অর্থ হচ্ছে যে এটা কোনো কোনো অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এটা এই প্রপার্টিটা থাকে, এটা কিন্তু প্রবলেমের প্রপার্টি, অ্যালগরিদমের না। তো যেসব প্রবলেমের এই প্রপার্টিটা আছে সেই সব প্রবলেমকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে পারবো, আর যেসব প্রবলেমের এই প্রপার্টিটা নাই সেই সব প্রবলেমকে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করা সম্ভব না। অপটিমাল সাবস্ট্রাকচার জিনিসটা কি? অপটিমাল সাবস্ট্রাকচার জিনিসটা হচ্ছে যে অপটিমাল, অপটিমাল মানে তো বুঝো, অপটিমাল মানে হচ্ছে মিনিমাল অথবা ম্যাক্সিমাম, মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালু, যেটা মানে যেই সলিউশনের ভ্যালু হচ্ছে আইদার মিনিমাম অথবা ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলি অপটিমাল সলিউশন। তো মনে করো আমার একটা অপটিমাইজেশন প্রবলেম আছে, যেমন এখানে আমরা যে দেখছি এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে যেমন ধরুন ওটা দেখি আবার, মনে করো এখানে এইটা হচ্ছে অপটিমাল সলিউশন। মনে করো ঠিক আছে, এই ছাই ছাই করে দিয়ে দিলাম, সেটা হচ্ছে অপটিমাল সলিউশন মনে করো। এখন এটা অপটিমাল সলিউশন কার? এটা হচ্ছে A1 থেকে A4 এর মধ্যে যে চেইনটা আছে সেই চেইনটার অপটিমাল সলিউশন। বোঝা যাচ্ছে কিনা? ঘুমিয়ে পড়ছিল। প্রথমে আমি সংজ্ঞার মতো করে দিই, তারপর পরে ব্যাখ্যা বুঝতে পারবা। অপটিমাল সাবস্ট্রাকচার হচ্ছে যে একটা প্রবলেমের তুমি যদি একটা অপটিমাল সলিউশন নাও, যেমন এখানে আমি একটা কাজ করলাম যে A1 থেকে A4 এর মোট 5টা সলিউশন আছে, আমি ধরে নিলাম যে 4 নাম্বারটা, যেটাকে ছাই রং দিয়ে করে দেওয়া হয়েছে, 4 নাম্বারটা হচ্ছে অপটিমাল সলিউশন মনে করো। এখন খেয়াল করে দেখো এই 4 নাম্বারের মধ্যে এটা আসলে কার সলিউশন? এটা কিন্তু মূলত A1 থেকে A4 এটার সলিউশন, তাই না? ঠিক না? সলিউশন টু এটা কি ঠিক বলছি না ঠিক বলে নাই? জি স্যার। আচ্ছা, এখনো দেখো এর মধ্যে A1 A3 সলিউশন আছে না? আছে না? এটা জি স্যার আছে। সলিউশনটা আর কি। সেকেন্ড পয়েন্ট কি? ইট ইনক্লুডস solution of A1 A3। এখানে A1 A3 সলিউশনও ইনক্লুডেড। A1 A4 এর সলিউশনের মধ্যে A1 A3 সলিউশন ইনক্লুডেড। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে নিচে লিখছি আমি, সেটা হচ্ছে। এখন খেয়াল করে দেখো এই সলিউশনটা তো হইতে পারতো এরকম, পারতো না? এরকম হতে পারতো না? জি স্যার পারতো স্যার।
পারতো। আর কথা হচ্ছে এইটা কি অপটিমাল? নাকি এইটা অপটিমাল? স্যার কোনটা অপটিমাল না? অপটিমাল না নিচেরটা? তোমার তো দুটোর মধ্যে একটা অপটিমাল হইতেই হবে, কারণ এটা তো একটা অপটিমাল সলিউশনের পার্ট ছিল। প্রশ্ন হতে পারে যে এইটা কেন অপটিমাল হইতেই হবে। খেয়াল করে দেখো, আমি যখন A1 থেকে A4 এর সলিউশন বের করব, তার মধ্যে অবশ্যই A1 থেকে A3 সলিউশন থাকতে পারে। যদি থাকে, কারণ এখানে তো আমি A1 A3 তে ভাঙছি, আমি তো A3 A4 এ ভাঙি না। যদি A3 A4 এ ভাঙতাম, যেমন ধরো এখানে কিন্তু A1 A3 সলিউশন নাই, আছে? না স্যার, নাই স্যার। নাই। এখানে আছে A1 A2 সলিউশন এবং A3 A4 সলিউশন, এগুলো অপটিমাল কিন্তু সেটা নয়। কিন্তু এখানে A1 A3 সলিউশন আছে। এখন প্রশ্ন হচ্ছে A1 A3 যে সলিউশন আছে, A1 A3 তো পসিবল সলিউশন দুইটা। একটা হচ্ছে A1 A2 গুণ করে তার সাথে A3 গুণ করা, আরটা হচ্ছে A2 A3 গুণ করে তার সাথে আগে A1 কে গুণ করে দেওয়া। এই দুটো সলিউশনই আছে A1 A3। এখন এই দুইটার মধ্যে এইটা হচ্ছে ইনক্লুডেড, এইটা আমাদের অপটিমাল সলিউশনের মধ্যে ইনক্লুডেড, আর এটা ইনক্লুডেড না। আমাকে বলতে হবে এটা কি অপটিমাল কিনা, মানে হচ্ছে এটা A1 A3 এর কোনো অপটিমাল সলিউশন কিনা। হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে সেটাকে প্রমাণ করতে হবে যেটা optimal। তো বেসিক্যালি এটা অপটিমাল সলিউশন। কেন এটা অপটিমাল সলিউশন আমরা এটা প্রমাণ করি। মনে করো এইটা অপটিমাল সলিউশন না, মনে করো ফর দ্য সেক অফ কন্ট্রাডিকশন আমি ধরে নিই যেটা অপটিমাল সলিউশন না। তাহলে এটা যদি অপটিমাল সলিউশন না হয়, তাহলে অপটিমাল সলিউশন মানে এটা বেটার, ঠিক বলছি না? জি স্যার। নিচেরটা বেটার। যদি এটা অপটিমাল না হয়ে থাকে, যদি এটা অপটিমাল না হয়ে থাকে, তাহলে এটা অপটিমাল। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে এইটাকে কেটে, উপরেরটাকে কেটে নিচেরটা বসাই দিব। তাহলে কি হবে? তাহলে আমি আরো বেটার একটা সলিউশন পাবো না? A1 A4 এর জন্য আরো বেটার সলিউশন পাবো না? সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এইটা হবে বেটার সলিউশন নাকি? আর এইটা হয়ে যাবে সাব অপটিমাল। কিন্তু আমরা আগেই ধরে নিছি যে দিস ইজ অপটিমাল, এটা বেস্ট। তাহলে বেস্টের থেকে বেটার পাই কেমন? বেস্টের থেকে তো বেটার পাওয়া সম্ভব না। তার মানে আমি যে ধরে নিয়েছিলাম যে এটা অপটিমাল না, সেটা ভুল ধরা হয়েছে। বোঝা গেছে? আরেকবার বলি, আমি ধরে নিচ্ছি যে এটা অপটিমাল না। দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। আমি যে সিলেক্ট করছি সেটা বোঝা যাচ্ছে? সিলেক্ট করতেছি বারবার। আমি ধরে নিচ্ছি যে জি স্যার। যেটাকে আমি বলতেছি অপটিমাল, সেটা অপটিমাল না, ধরে নিচ্ছি। যদি ধরে নিই তাহলে এটা সাব অপটিমাল, তাহলে এটা অপটিমাল, নিচেরটা অপটিমাল। আগে ওয়ান আলাদা রেখে যেটা করতেছি সেটা অপটিমাল। তাহলে আমি আমার যে নন অপটিমাল সলিউশন সেখান থেকে এটাকে কাট করি, সাব অপটিমাল সলিউশন কাট করি। A1 A3 যে আমি যেটা বলতেছি যেটা অপটিমাল না, সেটাকে কাট করি, ফেলে দিই। ফেলে দিয়ে তার বদলে যেটা বেটার বলতেছি সেটাকে পেস্ট করি। তাহলে কি হবে? তাহলে আমি আরো ভালো একটা সলিউশন পাবো না? কারণ কমাই ফেলছি তো আমি কিছু একটা জিনিস। বাকি সবকিছু আগেরটাই আছে, শুধু A1 A3 যে সলিউশন সেটা আমি কমাই ফেলছি। তাহলে ওভারঅল কস্ট কমে যাবে। ওভারঅল কস্ট কমে গেলে আমি যে যেটাকে বলছিলাম অপটিমাল সলিউশন, তার থেকেও বেটার একটা সলিউশন পাবো, তাই না? মানে বেস্ট সলিউশন থেকেও বেটার একটা সলিউশন আমি পাবো। এটা তো পসিবল না, এটা তো পসিবল না, তাই না? বেস্ট থেকে বেটার সলিউশন পাই কেমনে? তার মানে আমি যেটাকে বলছিলাম, যে ধরে নিয়েছিলাম যে সেটা অপটিমাল না, এটাকে ধরে নিয়েছিলাম কি এটা অপটিমাল না, যদিও এটা অপটিমাল সলিউশনের পার্ট, তারপরে আমি ধরে নিয়েছিলাম যে এটা অপটিমাল সলিউশন না। এই ধরাটা ভুল হয়েছে।
আসলে ওইটা একটা অপটিমাল সলিউশন টু দ্য চেইন অফ A1A3। ওটা হচ্ছে A1A3 একটা অপটিমাল সলিউশন। বোঝা গেছে? আমরা প্রমাণ করলাম যে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনের জন্য অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের যে সলিউশন ইনক্লুডেড থাকে, করে দেখো অপটিমাল প্রবলেমের অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের যে সলিউশনটা ইনক্লুডেড থাকে সেইটা অপটিমাল। কি বলছে বোঝা গেছে? প্রবলেমের অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের যে সলিউশনটা ইনক্লুডেড থাকে সেটা অবশ্যই অপটিমাল হবে। এটা প্রমাণ সাপেক্ষ। তো যেই প্রবলেমের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা থাকে যে প্রবলেমের অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের যে সলিউশনটা ইনক্লুডেড থাকে সেটা অপটিমাল, সেই প্রবলেমটাকে আমরা বলি, সরি সেই প্রবলেমের এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি অপটিমাল সাবস্ট্রাকচার। তো যেসব প্রবলেমের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটা আছে সেই সব প্রবলেমকে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করা যায়। বুঝা গেছে? এখানে সেটা লিখছে, ফার্স্ট our step in the dynamic programming paradigm we find the optimal substructure, এবং অপটিমাল সাবস্ট্রাকচার থাকলে কি সুবিধা? অপটিমাল সাবস্ট্রাকচার থাকলে সুবিধা সেটা হচ্ছে we can construct an optimal solution from the optimal solution to sub problems। মানে হচ্ছে সাব প্রবলেমের অপটিমাল সলিউশন বের করে সেটার থেকে আমি প্রবলেমের অপটিমাল সলিউশনটা বানাতে পারবো। কেন বানাতে পারবো? কারণ সাব প্রবলেমের সলিউশনের মধ্যে সাব প্রবলেমের সলিউশনটা ইনক্লুডেড। ঠিক আছে? সো আমরা যদি প্রথমে সাব প্রবলেম গুলো সলিউশন গুলো পেয়ে যাই, তাহলে আমি প্রবলেমের সলিউশন গুলো বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বুঝাইছিলাম সেটা ছিল কি? সেটা ছিল স্পেসিফিক নাম্বার দিয়ে, যে A1 থেকে A5। তো আমাদেরকে একটু জেনারেলাইজ ভাবে চিন্তা করতে হবে, যে কোনো যখনই তুমি প্রোগ্রামিং করবা তখন তো তোমাকে অবশ্যই জেনারেলাইজ ভাবে আনতে হবে জিনিসটাকে। আচ্ছা, তো এখানে যেটা করা হলো যে AI টু AJ, এটাকে কি বলা হলো? এটাকে বলা হলো AI থেকে AJ পর্যন্ত যেটা আছে সেই চেইনটাকে বলা হচ্ছে AIJ। জাস্ট নোটেশন সহজ করার জন্য, আর কিছু না। যেখানে I এর মান হবে লেস অর ইকুয়াল টু J, মানে অ্যাট লিস্ট একটা নাম্বার থাকতে হবে। আচ্ছা, observe that if the problem is non-trivial মানে হচ্ছে I is less than J, then to parenthesize the product AI plus 1 AJ, we must split the product between AK and AK plus 1 for some integer K। মানে হচ্ছে যে যদি আমরা ওখানে যখন ভাঙছিলাম যে 1 থেকে 5 থাকলে আমি 1 এ ভাঙতে পারি, 2 এ ভাঙতে পারি, 3 এ ভাঙতে পারি, 4 এ ভাঙতে পারি। তো এখানে জেনারেলাইজ ভাবে করছে যে আমি AI তে ভাঙতে পারি, AI প্লাস 1 এ ভাঙতে পারি, AI প্লাস 1 সরি বলি, আমি I এ ভাঙতে পারি, I প্লাস 1 এ ভাঙতে পারি, I প্লাস 2 তে ভাঙতে পারি, I প্লাস 3 তে ভাঙতে পারি, আমি J মাইনাস 1 পর্যন্ত ভাঙতে পারি। সো এটা লিখছে we must split the product between AK and K plus 1 for some integer K in the range I is less or equal to K is less or equal to J। তার মানে I থেকে J minus 1 পর্যন্ত যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে আমরা যে কোনো K মান নিয়ে সেই Kth লোকেশনে ভাঙতে পারি। এখন যদি ভাঙি তাহলে কি হবে? তাহলে আমি দুইটা চেইন পাবো, একটা হচ্ছে AI থেকে AK, আরটা হচ্ছে AK প্লাস 1 থেকে AJ। একটা পার্ট হচ্ছে AI থেকে AK, আর একটা পার্ট হচ্ছে AK প্লাস 1 থেকে AJ। এখন ওরা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে যদি আমি আমরা যদি এটাকে অপটিমালি প্যারান্থেসাইজ করি, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে যদি আমাকে K লোকেশনে ভাঙতে হয়, তাহলে এই দুটো চেইন আমি পাবো, একটা হচ্ছে AI থেকে AK, একটা হচ্ছে AK থেকে AJ। এখন প্রশ্ন হচ্ছে AI থেকে AK কে অপটিমাল কিনা?
ওর এখানে দেখাচ্ছে এআই থেকে একে অপটিমাল কিভাবে দেখাচ্ছে, আমি একটা দেখালাম কাট পেস্ট যে ধরে নিলাম যেটা এটা অপটিমাল না, কাট করে দিলাম, কাট করে অপটিমালটা বসাই দিলাম। তো যদি অপটিমালটা বসাই তাহলে কি হবে, তাহলে আমার মূল প্রবলেম যেটা আমি বলছিলাম অপটিমাল, সেটা আরো বেটার সলিউশন আমি পেয়ে যাবো। সো এটা তো পাওয়া সম্ভব না। তার মানে হচ্ছে আমি যেটাকে অপটিমাল ধরছি, মানে আমি যেটাকে অপটিমাল না বলে মনে করছি সেটা অপটিমালি। হ্যাঁ, সো এখানে আমরা দেখালাম যে বেসিক্যালি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের যে সলিউশন থাকে সেটা অপটিমাল। এটা আমরা অলরেডি দেখে আসছি, এখানে হচ্ছে জেনারেলাইজ ভাবে জিনিসটা দেখানো হয়েছে। এরপরে এখানে হচ্ছে আমরা একটা রিকার্সিভ সলিউশন দিকে চলে যাব। আমরা অলরেডি দেখলাম যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি ফলো করে। এখন মনে করো আমি এআই থেকে এই যে একটা সলিউশন পেয়ে গেছি এবং সলিউশন কস্ট আমি জানি, কস্টটা কত, মনে করো সলিউশন কস্টটা হচ্ছে এমআইজে। হ্যাঁ, এবং এটাকে আমি ভাঙছি কোথায়, আই কেতে, আমি এটা ভাঙছি আই কেতে, মানে সরি কেতে, কে লোকেশনে, কে লোকেশনে ভাঙছি। তাহলে আমার একটা চেইন হচ্ছে এ আই থেকে এ কে, তাই না? একটা চেইন, আরেকটা চেইন হচ্ছে এ কে প্লাস 1 থেকে জে, তাই না? আর এটা ছিল কার, এটা কোন চেইনের সলিউশন, এটা হচ্ছে কস্ট অফ এ আই জে। কি বোঝা যাচ্ছে? এ আই জে এর কস্ট হচ্ছে এম আই জে, আমরা ধরে নিচ্ছি আর কি, নোটেশন ইউজ করলাম আমরা। এ আই জে এর কস্ট হচ্ছে এ আই জে, কি বললাম ওটা, এ আই জে এর কস্ট হচ্ছে এম আই জে। তাহলে এ আই কে এর কস্ট কত, এ আই কে এর কস্ট হচ্ছে এম আই কে, কি বোঝা যায়? আর এ কে প্লাস 1 এর কস্ট হচ্ছে এম কে জে। ঠিক আছে? এম আই জে সমান হচ্ছে এম আই কে প্লাস এম কে জে। কেন? কারণ আই থেকে যে পর্যন্ত গুণ করার যে কস্ট, সেই কস্টের মধ্যে আমি যেহেতু কে তে ভাঙছি, যেহেতু কে লোকেশনে ভাঙছি, তাহলে আমাকে প্রথমত আই থেকে কে পর্যন্ত গুণ করতে হবে, তারপরে কে প্লাস 1 থেকে যে পর্যন্ত গুণ করতে হবে, এরপরে আই থেকে কে গুণ করে যে ম্যাট্রিক্সটা পাইছি, মনে করো সেটা হচ্ছে এক্স, সেটা, এবং কে প্লাস 1 থেকে যে পর্যন্ত গুণ করে যে ম্যাট্রিক্সটা পাইছি, মনে করো সেটা হচ্ছে ওয়াই, এই দুটোকে গুণ করতে হবে, তাই না? তাহলে আমার টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট হবে এম আই কে প্লাস এম কে জে প্লাস এক্স ওয়াই এর গুণ করার কস্ট। হ্যাঁ, এম আই কে প্লাস এম কে প্লাস 1 জে প্লাস এক্স এবং ওয়াই কে গুণ করার কস্ট। তাহলে এক্স এবং ওয়াই কে গুণ করার কস্ট কত হবে বলতে পারবা? এক্স এবং ওয়াই কে গুণ করার কস্ট কত হবে? প্রথম এক্স এবং ওয়াই কে গুণ করার কস্ট জানতে হলে আমাকে জানতে হবে এক্স এর ডাইমেনশন কত। এক্স এর ডাইমেনশন কত? এক্স এর ডাইমেনশন হবে আই এর রো এবং কে এর কলাম, সেটা কত বলো, এটা জানা উচিত তো। আই এর রো কত? পি দিয়ে বলো, পি দিয়ে কত? পি আই মাইনাস 1, হ্যাঁ, ইন্টু পি আই। পি কে, প্রথমটা রো আর দ্বিতীয়টার কলাম, মনে আছে না? জি স্যার। প্রথমটা রো, এখানে দ্বিতীয়টা মানে শেষটা আর কি, প্রথমটা রো শেষটা কলাম। তাহলে এই ওয়াই এর ডাইমেনশন কত হবে? পি কে
পিজে। তাহলে এক্স এবং ওয়াই এর গুণ করার কষ্ট কত? এক্স এবং ওয়াই এর গুণ করার কষ্ট কত? pi minus 1 into pk into pj. হ্যাঁ, পি আই মাইনাস 1 ইন্টু পিকে ইন্টু পিজে। কপি করে নিয়ে আসি। পি আই মাইনাস 1 ইন্টু পিকে ইন্টু পিজে। তাহলে দেখা যাচ্ছে এম আই জে সমান হচ্ছে পি আই কে, সরি, এম আই জে সমান হচ্ছে এম আই কে প্লাস এম কে জে প্লাস পি আই মাইনাস 1 পিকে পিজে। তাহলে দেখো আমি রিকার্সিভলি কিন্তু বের করতে পারলাম, রিকার্সিভলি সলিউশন বের করতে পারলাম। এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে কে এর মান কত সেটা কিন্তু আমি জানি না। কে এর মান হতে পারে আই, কে এর মান হতে পারে আই প্লাস 1, কে এর মান হতে পারে আই প্লাস 2, কে এর মান হতে পারে আই প্লাস 3, এইভাবে জে মাইনাস 1 পর্যন্ত যে কোনো সংখ্যাই হতে পারে কে। তাহলে আমি যে রিকার্সিভ ফর্মুলেশনটা লিখলাম, সেই ফর্মুলেশন কমপ্লিট হবে যদি আমি কে এর প্রত্যেকটা মানের জন্য চেক করে দেখি। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কে এর প্রত্যেকটা মানের জন্য চেক করতে হবে, চেক করে যেই কে এর মানের জন্য আমি বেস্ট সলিউশন পাই আমাকে সেটা নিতে হবে। বোঝা গেছে? এখানে দেখো আমরা সোফার যেটুকু দেখলাম একটু লেখা আছে এখানে যে এম আই জে সমান কি? এম আই জে সমান হচ্ছে এম আই কে প্লাস এম কে প্লাস 1 জে প্লাস পি আই মাইনাস 1 পি কে পি জে। তাহলে এবং এখানে কে এর সবগুলো মান আমাকে চেক করতে হবে একটা একটা করে, তো সেটা একটু নিচে আছে এই যে এখানে। আমি কে এর সবগুলো মানের জন্য চেক করছি, চেক করে যে মানের জন্য মিনিমাম পাইছি সেটা নিব, কে এর যে মানের জন্য মিনিমাম পাবো সেটা আমি নিব। বোঝা গেল? আর এখানে বেস কেসটা কি? বেস কেস হচ্ছে যদি আই এবং জে এর মান সমান হয়। আই এবং জে এর মান সমান মানে হচ্ছে ম্যাট্রিক্স একটা। হ্যাঁ, আই এবং জে এর মান সমান মানে ম্যাট্রিক্স একটা। তো একটা তো আর গুণ করার কিছু নাই, সো একটা কষ্ট হচ্ছে 0। তাহলে আই এবং জে এর মান যদি সমান হয় তাহলে কষ্ট হচ্ছে 0, আদারওয়াইজ কষ্ট হচ্ছে আমি রিকার্সিভলি বের করব। এখন এই রিকার্সন দিয়ে আমি যদি সরাসরি সলিউশন করতে যাই তাহলে এরকম একটা অবস্থা হবে। আমি দেখাই, ওদের অনেক পরে আছে এটা অবশ্যই। এই যে আমরা একটু যে ম্যাট্রিক্সটা দেখলাম, সরি যেই কি নাম বলে এটাকে, রিকার্সনটা দেখলাম, সেই রিকার্সনটা হুবহু যদি আমি ইয়ে করি, মানে রান করি, করতেই পারি, কোনো সমস্যা নেই, করতে পারি, তাহলে এরকম একটা দাঁড়াবে। কি করছে দেখো, তারা কিন্তু শুধু ডাইমেনশন নিচ্ছে, ম্যাট্রিক্স তো নেওয়ার দরকার নেই, ডাইমেনশন জানলে হচ্ছে। তাহলে পি এর মধ্যে আছে ডাইমেনশনটা, হ্যাঁ, কার রো কত, কার কলাম। আচ্ছা, রিকার্সনে তো তোমাকে কল করতে হবে আইজে দিয়ে। এখন আই এর মান ও জে এর মান যদি সমান হয় তাহলে রিটার্ন 0, একটু দেখে আসছি। আদারওয়াইজ আমি ধরে নিই যে এম আই জে সমান ইনফিনিটি। এরপরে আমি কে এর মান আই থেকে জে মাইনাস 1 পর্যন্ত চালাবো, চেক করে দেখবো যে কস্ট কত হয়। প্রথমে 1 এর জন্য দেখবো, সরি আই এর জন্য দেখবো, তারপর আই প্লাস 1 এর জন্য দেখবো, তারপর আই প্লাস 2 এর জন্য দেখবো, তারপর 3 এর জন্য দেখবো, করতে 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 আমি প্রত্যেকটা চেক করে দেখবো যে কার মানটা কম। যখনই দেখবো কম তখনই এটা আপডেট করে ফেলবো এম আই জে সমান কিউ। তাহলে লুপটা যখন শেষ হবে তখন আমি এম আই জের মধ্যে কি পাবো? এম আই জের মধ্যে পাবো হচ্ছে অপটিমাল সলিউশনটা, মানে অপটিমাল সলিউশন ভ্যালুটা, মানে যেটা মিনিমাম কস্ট, এটা পাবো। তো এভাবে রিকার্সিভ চালাতে পারি, কিন্তু চালালে যেটা হবে সেটা হচ্ছে এরকম ভাবে, আমি একটু দেখাচ্ছিলাম 3 4 এখানেও আছে, এখানেও আছে, হ্যাঁ 2 3 এখানেও আছে, আবার এখানেও আছে। তাহলে একই জিনিস কি হবে? একই জিনিস মাল্টিপল টাইমস আসতে থাকবে, হ্যাঁ, এবং যত বড় হবে তত এই রিপিটেশনটা বাড়বে।
এখন তো মাত্র 2 বার করে আসছে, পরে দেখা যাবে 10 বার আসছে, তারপর 100 বার আসছে, 1 লক্ষ বার আসছে, কোটি বার আসছে, একই জিনিস 1 কোটি বার আসছে। তো সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তো আমরা সেই জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা রিকার্সিভলি যাব না, আমরা যেটা করবো সেটা হচ্ছে উল্টা ভাবে যাবো। উল্টা হবে কি, আমরা প্রথমে 1 যে কস্ট সেটা বের করবো। এখন 1 কস্ট যদি জানা থাকে তাহলে আমি 1 কস্ট বের করতে পারবো। মানে এক লেন্থের চেনের সবগুলো কস্ট যদি আমি জানি, কারণ খেয়াল করে দেখো এখানে এই আইকের মান কিন্তু কম, তাই না? আইকের মান কিন্তু আইজের মান থেকে কম। হ্যাঁ, সো আমরা যদি এক লেন্থের চেন পাই, মানে এক লেন্থের চেনের সলিউশন গুলো পাই, তাহলে সেখান থেকে আমি 2 লেন্থের চেন বের করতে পারবো। আবার যদি 1 এবং 2 লেন্থের চেনের কস্ট যদি পাই, তাহলে সেখান থেকে আমি 3 লেন্থের কস্ট বের করতে পারবো। আবার 1, 2, 3 লেন্থের চেনের কস্ট যদি পাই, সেখান থেকে 4 লেন্থের কস্ট বের করতে পারবো। সো আমি একটা বটম আপ ফ্যাশনে আমি সলিউশনের ভ্যালুগুলো বের করবো। এটা হচ্ছে থার্ড স্টেপ। তোমাদের যদি আবার চেক করে দেখি, আমাদের থার্ড স্টেপ কি ছিল? থার্ড স্টেপ ছিল এই যে কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য অপটিমাল সলিউশন। তোমাদের বইতে শুরুতে আছে, একদম শুরুতে ছিল এই যে এখানে, compute the value of the optimal solution typically in a bottom up fashion. Typically in a bottom up fashion মানে কি? মানে হচ্ছে আমি রিকারশন সরাসরি কল করব না, বরং রিকারশনের ছোট ছোট ভ্যালুগুলোর সলিউশন আগে বের করব, তারপর ওখান থেকে বড় ভ্যালুগুলোর সলিউশন বের করব, এইভাবে। সো এই জন্য আমরা যেটা করছি এখানে, তোমাদের বইতে যেটা করছে সেটা হচ্ছে compute the optimal cost। এখানে আমরা নিজের থেকে আসবো লুপ চালিয়ে। কি করছে দেখো, একটু বুঝতে চেষ্টা করো। এই লাইনে কি করছে, 3 থেকে 4 নম্বর লাইনে এমটা তো আমরা অলরেডি জানি। এমটা কি? এমটা হচ্ছে যে আই থেকে যে পর্যন্ত যে চেইনটা আছে সেই চেইনের গুণ করার কস্ট, এটা হচ্ছে এমআইজে। হ্যাঁ, এমআইজে হচ্ছে আই থেকে যে পর্যন্ত যে চেইনটা আছে সেই চেইনে গুণ করার কস্ট। আর এখানে ইনপুট হিসেবে আসবে পি, পিটা হচ্ছে ডাইমেনশন। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর লাইনে কি করা হয়েছে? 1 মানে 1 শুরু 1 শেষ, 4 মানে 4 শুরু 4 শেষ। তো ম্যাট্রিক্সের চেইন আছে একটা, এবং ম্যাট্রিক্সের চেইন যদি একটা থাকে তাহলে তার কস্ট হয় 0, সেটা আমরা বসে দিলাম। দেন তার মানে এখানে এক লেন্থের চেইনের কাজ শেষ। এরপর আমি ওই এক লেন্থের চেইন থেকে 2 লেন্থের চেইনের কস্ট বের করব। এখন 2 লেন্থের চেইন, এখানে এল এর মান হচ্ছে, এল হচ্ছে চেইনের লেন্থ, তাহলে প্রথমে 2 লেন্থের চেইনের কস্ট বের হবে, এরপর 3 লেন্থের চেইনের কস্ট বের হবে, এরপর 4 লেন্থের চেইনের কস্ট বের হবে, এভাবে। এখন 2 লেন্থের চেইনের কস্ট যদি বের করতে চাই, তাহলে আমাকে 2 লেন্থের চেইনগুলো কোথায় শুরু কোথায় শেষ বুঝতে হবে। 2 লেন্থের চেইন শুরু হতে পারে আইতম ঘরে, হ্যাঁ, সরি মানে প্রথম ঘরে, অথবা দ্বিতীয় ঘরে, অথবা তৃতীয় ঘরে, অথবা চতুর্থ ঘরে, তাই না? এইভাবে শেষের আগে ঘরে শেষ হতে হবে। তার মানে আমার যদি 5টা চেইন থাকে তাহলে কত হবে? 5টা চেইন থাকে, 5টা ম্যাট্রিক্স থাকলে কি করতে হবে? 1 শুরু করতে পারি, 2 শুরু করতে পারি, 3 শুরু করতে পারি, 4 শুরু করতে পারি, কিন্তু 5 যাওয়া যাবে না, কারণ চেইন লেংথ 2। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে n মাইনাস l মাইনাস 1 এই পর্যন্ত যাওয়া যাবে। n মাইনাস l মাইনাস 1 এই পর্যন্ত যাওয়া যাবে। সো আমি যদি l এর মান যদি 2 হয়, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, একটা বাকি রাখতে হবে শেষে। যদি l এর মান 5 হয়, তাহলে 5 মাইনাস 1 মানে 4টা বাকি রাখতে হবে শেষে। ঠিক আছে? তো এটা কি এখানে লেখা হয়েছে এইভাবে, এটা এখানে লেখা হয়েছে এইভাবে যে n মাইনাস l প্লাস 1। বেসিক্যালি এটা হচ্ছে n মাইনাস l মাইনাস 1, তো ওটাকে মিলিয়ে দিলে হয় n মাইনাস l প্লাস 1। তাহলে i এর মান হতে পারে 1 থেকে শুরু করে n মাইনাস l প্লাস 1 পর্যন্ত। আর যে কি হবে, যে হবে l এর উপর ডিপেন্ড করবে এক্স্যাক্টলি।
কারণ যদি আয়ের মান যাই হোক না কেন তার থেকে এল মাইনাস 1 যোগ করবো। তো আয়ের মান যদি 1 হয় তাহলে 1 যোগ করে পাবো 2, আয়ের মান যদি 5 হয় 1 যোগ করে পাবো 6, এরকম। তো যে মান হবে i প্লাস এল মাইনাস 1। এটা কি বোঝা গেছে? আমরা এল এর ফাংশনটা বুঝলাম। আমি বিভিন্ন এল এর মানের জন্য কস্ট বের করতেছি। এখন এল এর মানের জন্য আমার এল এর মান অনুযায়ী আমার নাম্বার অফ চেইন তৈরি হবে আর কি। এল এর মান 2 হলে n - 1টা চেইন হয়, এল এর মান 3 হলে n - 3টা চেইন হয়, এরকম আর কি। এবং সেখানে আই এর অপশন অনেকগুলো থাকতে পারে। আমি প্রত্যেকটা আই এবং জে এর অপশনের জন্য কাজটা করব। একটা ফিক্সড এর জন্য একটা নির্দিষ্ট আয়ের জন্য জে এর মান কিন্তু ফিক্সড, ঠিক আছে? সো আমি বিভিন্ন আই মান বের করলে জে এর মানটা কোনটা বের করতে পারবো লেংথ অনুযায়ী। আচ্ছা, এরপর একটা সিম্পল। এরপর যেহেতু আমি আই এর মান জানি, সো ওই আই এর মানের জন্য বিভিন্ন কে এর মান বসিয়ে দেখবো কোনটা কম হয়। এটুকু নরমাল আগের মতোই। হ্যাঁ, বিভিন্ন কে এর মান বসাবো, বসিয়ে দেখবো যে কোন কে এর মানের জন্য এম আই এর মান লোয়েস্ট হয়। যে কে এর মানের জন্য এম আই এর মান লোয়েস্ট হয় সেটাকে আমি বসাই দিব এম আই এর মধ্যে, ঠিক আছে? যেটার জন্য লোয়েস্ট সেটা আমি এম আই এর মধ্যে বসাই দিব। তার নিচে দেখো একটা জিনিস আছে এসআইজে। এটা এসআইজে হচ্ছে যেই কে এর মানের জন্য আমরা এই মিনিমাল মানটা পাইছি সেটা, বুঝা গেছে? যেই কে এর মানের জন্য আমি মিনিমাম মানটা পাইছি সেই মানটাকে আমি এই সাইজের মধ্যে বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এইটা কিভাবে কাজ করে। তো এখন একটা এক্সাম্পল দেখলে আমাদের বোঝা যাবে আসলে বুঝছি কিনা। আমার পি এর মান হচ্ছে 3, 2, 4, 5, 6। মানে প্রথম চেইনটা হচ্ছে সরি, প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2, তারপরটা 2/4, তারপরটা 4/5, তারপরটা 5/6। তো আমাদের আলাদা করে জানার দরকার নেই, শুধু পিটা জানলেই হচ্ছে। পি থেকে আমি বের করে ফেলতে পারবো। তাহলে যেহেতু পি এর মধ্যে 5টা মান আছে, তাহলে বুঝতে হবে এন এর মান হবে p - 1 মানে 4, একটা কম। এই হচ্ছে আমার সূত্রটা এমআইজে। এমআইজে সমান এমআইকে প্লাস এমকে প্লাস 1 জে প্লাস পিআই1 পিআই-1 পিআই পিকে পিজে। হ্যাঁ, এমআইজে সমান হচ্ছে এমআইকে প্লাস এমকে প্লাস 1 জে প্লাস পিআই-1 পিকে পিজে। সো প্রথমত আমাদের এক লেংথের এলিমেন্ট এক হলে কি হবে? m11, m22, m33, m44 সবগুলো মান হবে 0। তাহলে কাজ শেষ, ঠিক আছে না? এক লেংথের চেনের কাজ শেষ। এখন হচ্ছে দুই লেংথের চেন। দুই লেংথের চেনের জন্য আমার কয়টা আছে? দুই লেংথের চেন হতে পারে 1 এ শুরু হতে পারে, 2 এ শুরু হতে পারে, 3 এ শুরু হতে পারে, 4 এ শুরু হতে পারে না। সো আমার দুই লেংথের চেন হচ্ছে m12, m23, m34। এখন m12 এর জন্য আমার যেহেতু j-1 পর্যন্ত আমি কে এর মান নিতে পারবো, সো কে এর মান একটাই। সেটা কত? সেটা হচ্ছে 1। m12 এর জন্য কে এর মান একটাই। সো আমার অপশন নাই, তেমন চেক করার কিছু নাই। জাস্ট আমি কি করবো? সূত্র বসাবো। সূত্র বসালে এখানে 1, এখানে 2, কত হচ্ছে? 11, 22। তাহলে m11, 22 এবং m11 এবং m22 এর মান কত মনে আছে? উপরে লেখা আছে m11 এবং m22 এই দুজনের মান হচ্ছে 0, তাই না? জি স্যার। এটা মান 0, এটা মান 0 থাকলো কি? থাকলো হচ্ছে p0, p1, p2, পাশাপাশি তিনটা p0, p1, p2। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, 24 লিখলাম। ঠিক একইভাবে m23 এর জন্য আমার এত হিসাব করার দরকার নেই, কারণ বাকি সবগুলো 0 হবে। জাস্ট এই তিনটা মান নেব। 4 দুগুণে 8, 5 40। বুঝা গেছে? ঠিক একইভাবে m34 এর জন্য কে এর মান 3 হবে, একটাই হবে। তো আমি কি করব? এই চারটা জিনিস দেব। 4 5 6, 4 5 20, 6 দিনে 12, 120। বুঝা গেছে? এইটুক
জি স্যার। আচ্ছা, তাহলে 2 এর জন্য কাজ শেষ, এখন হচ্ছে 3 এর জন্য। 3 এর জন্য আমার দুই রকম আছে, একটা হচ্ছে M13, একে শুরু করলাম, 3 পর্যন্ত গেলাম, 2 শুরু করে 4 পর্যন্ত যেতে পারি, তাহলে 2 শুরু করে 4 পর্যন্ত যেতে পারি। 3 শুরু করা যাবে না, কারণ 3 শুরু করলে 5 যেতে, 5 তোমার নাই। হ্যাঁ, তাহলে M13 এবং M24। এখন যেহেতু M13 এর মান হচ্ছে 1 হইতে পারে, 2 হইতে পারে, তাহলে প্রথমে 1 এর জন্য বের করে দেখি কত হয়। 1 এর জন্য করলে কি হবে, একটা হবে IK, IK মানে কি 11, আরেকটা হবে K+1J, তার মানে কি 23। তাহলে M11 M23 আর Pi-1 PK-PJ, তার মানে কি P0 P1 P3, বুঝা গেছে? P0 P1 P3। তাহলে P0 মান ছিল কত? আচ্ছা, এখানে M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 0, আর M23 মান কত ছিল? 40, তাই না? জি স্যার। M23 মান 40। এখন তুমি খেয়াল করে দেখো, আমাদের নিচে একটা জায়গা আছে, নিচে আমি টেবিল লিখছিলাম, এখানে কিন্তু লিখে রাখছি M11 এর মান কত? 0, M22 এর মান কত? জিরো 0, স্যার। M33 মান কত? 0, M44 এর মান এদিকে 4, এদিকে 4, হ্যাঁ 2, এই যে 2, এই 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে 1 2, 1 2 মান কত পাইছিলাম? 1 2 মান পাইছিলাম 24, তাই না? জি স্যার। 2 3 মান 40। 40, হ্যাঁ, তারপরে 3 4 এর মান 120। দেখো সবগুলো কিন্তু লেখা আছে, যখন দরকার হবে আমি ইউজ করতে পারবো এটা, তাই না? জি স্যার। যখন দরকার হবে তখন ইউজ করতে পারবো। তাহলে এখন M13 এর মান কত? মানে 13 এর জন্য K1 এর জন্য, তাহলে M11 M23 P0 PK মান হচ্ছে P1, PJ মান হচ্ছে P3। তাহলে এখানে 11 হচ্ছে 0, M23 আগের থেকে জানি 40, দেখলাম 40, আর হচ্ছে P0 P1 P3, P0 P1 P3 কত হয়? P0 P1 আর 4 বাদ দিয়ে 5, তাহলে 3 2 5, 3 2 5 কত হয়? 3 2 6 5 6 30, আর আগে ছিল 40, কত হলো? 70। এই হচ্ছে একটা কস্ট পেলাম 1 এর জন্য, কে এর মান 1 ধরে। এখন কে এর মান 2 ধরে দেখি কত হয়। কে এর মান 2 ধরলে কত হয়? M12 M33 P0, এখানে P1 এর বদলে হবে P2, যেহেতু কে এর মান 2, তাহলে P0 P2 P3। তাহলে M12 এর মান হচ্ছে 24, M33 মান 0, এটা কিন্তু টেবিল থেকে পাবো আমরা। আর M33 P0 P2 P3 কত হয়? P0 P2 মানে 4, 0 1 2 3, P0 P2 P3, তাহলে 3 4 5, 3 4 12, 5 12 60, 60 যোগ 24 হচ্ছে 84। তাহলে খেয়াল করে দেখো আমার কোন মানের জন্য ভালো সলিউশন পাইলাম? কে এর K1 মান এর জন্য। 1 এর জন্য। তাহলে আমি ওখানে যাই টেবিলে যাই, টেবিলে লিখলাম কত? 70, আর এখানে কত লিখলাম? 1। কেন 1 লিখছি? কারণ আমি কি বলে এটাকে, 1 এ ভেঙে ভালো রেজাল্ট পেয়েছি। এটা কি মান না স্যার? 1টা। হ্যাঁ হ্যাঁ, কে এর মান হচ্ছে 1, 1টা হচ্ছে কে এর মান। আচ্ছা, এরপরে আসো 2 4। 2 4 এর জন্য আমি দুই জায়গায় ভাঙতে পারি, একটা হচ্ছে K2 তে, তাহলে 2 2 3 4 P0, এখানে P0 হবে না, এটা কত হবে? এটা হবে P1, হ্যাঁ P1 P2 P4। P4। আর যদি এটা 3 তে ভাঙি তাহলে কি হবে? 2 3 4 4, এটা কত হবে? এটা হবে P1 P3 P4। এটা কত হচ্ছে? M22 0, M34 কত? M34 দেখে আসি কত? 120, 120। আর P1 কত? P1 P2 P4,
P1 P2 2 4 6 তাহলে 2 4 6 2 4 6 কত হয় তাহলে এটা কত হয় 48 4 4 24 48 48 আর 120 কত হয় 168 তাই না জি স্যার তাহলে আমি k এর মান 2 হলে এটা হয় 168 নেক্সট কত হবে 2 3 মান কত 2 3 মান দেখি এখানে কত লেখা আছে 2 3 মান হচ্ছে 40 তাহলে 40 আর এখানে P1 P3 P4 P1 3 P1 2 5 6 2 5 6 তাহলে 2 5 6 কত হয় 5 6 30 60 জি স্যার 60 আর 40 টোটাল 100 কত হয় 100 তাহলে দেখা যাচ্ছে এটাই বেটার তাই না এটাই বেটার তাহলে আমি কোথায় কত বসাবো ওকে 3 বসাবো এস আই যেতে হ্যাঁ এস আই যেতে কে এর মান বসাবো 3 তাহলে এখানে কত বসবে এখানে বসবে 3 আর এখানে কত বসবে 100 100 বুঝা গেছে এরপরে ফাইনালি কি করতে হবে ফাইনালি হচ্ছে m 14 তাই না জি স্যার তাহলে 14 এর ক্ষেত্রে কত হবে এটা 1 হবে 2 হবে আর একটা হবে 3 তাই না জি স্যার তাহলে এটা হচ্ছে কত এটা তোমরা লেখো তাহলে এটা তোমাদের জন্য থাকলো তোমরা নিজেরা করে আমাকে আমরা সবগুলো ফিল আপ করতে পারছি এখন হচ্ছে লাস্ট স্টেপ যেটা সেটা হলো যে এই যে এস এ যে মানটা বের করছি হ্যাঁ এখান থেকে আমি বের করতে পারবো যে আসলে আমার কয়টা মানে কোথায় ভাঙতে হবে এস এ মান যেখানে আছে না সেখানে বের করতে পারবো কিভাবে বের করবো দেখো আমাদের এখানে ওয়ান ফোর কে কোথায় ভাঙতে বলছে এস এর মধ্যে 1 4 এর মান কত 1 স্যার 1 তার মানে 1 4টা ভাঙবে 1 এ তার মানে এই হচ্ছে একটা পার্ট আর এই হচ্ছে আরেকটা পার্ট বুঝা গেল তাহলে আমি 1 এ ভাঙলাম আর বাকিটা হলো 2 4 তাহলে এখন দেখতে হবে 2 4 এর ওরা কোথায় ভাঙছে এই যে 2 4 না 2 4 হচ্ছে এটা এটা 3 তে স্যার তাই না 3 তে 3 তে ভাঙা মানে কি যে মনে এই জায়গায় তাহলে এখানে একটা ই হবে আর বাকিটা আলাদা বোঝা গেল তাহলে এই হচ্ছে আমার অপটিমাল প্যারেন্থেসিস এইভাবে ভাঙলে আমার কষ্ট হবে 136 হ্যাঁ যদি আমি এইভাবে ভাঙি তাহলে আমার কষ্ট হবে 136 বোঝা গেছে 1 4 স্যার এটাকে আমরা সবসময় এস এর উপর ডিপেন্ড করি ভাঙবো স্যার হ্যাঁ কারণ এস তো বলে দিয়েছে কোথায় ভাঙলে অপটিমাল কস্ট হয় আমি অপটিমাল কস্টটা পাইছি এম এর মধ্যে আর কোন জায়গায় ভাঙলে অপটিমাল কস্টটা ইয়ে হয় সেটা আমরা পাচ্ছি হচ্ছে এস এর মধ্যে আচ্ছা স্যার আমরা স্যার 1 4 নিচে শুরুতে কারণ স্যার চারটা ম্যাট্রিক্স ছিল না স্যার 1 আর 4 কোন বললা জায়গায় বুঝি ভাঙবো নাই এটা স্যার বুঝি নাই এখানে ফার্স্টের যেটা ভাঙছি স্যার 1 টাকে আলাদা করছি 2 3 4 কে আলাদা করছি তো এটা কি স্যার ওই চারটা ম্যাট্রিক্স ওই জন্য 1 4 নিছি হ্যাঁ হ্যাঁ
4টা ম্যাট্রিক্সের জন্য 1 4 লিস্ট। যতটা ম্যাট্রিক্স তত ম্যাট্রিক্স নিব, তারপরে এস এর ভ্যালু অনুযায়ী ভাঙতে থাকবো। যেখানে ভাঙবো সেখানে আমি ওই ওই অংশটুকে ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিব, তাহলে আমার সলিউশনটা হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। প্যারেন্থেসিস যাওয়ার জন্য তোমাদের বইতে একটা অ্যালগরিদম দিয়ে দিয়েছে, কোড দিয়ে দিয়েছে কি, যেটা এই কোডটা রান করলে তোমার জায়গা মতো প্যারেন্থেসিস বসে যাবে। এস থেকে বের করছে, এস এর মান থেকে সে বের করে আনছে প্যারেন্থেসিস বসানোর কাজটা। তাহলে আমরা শেষ করলাম ম্যাট্রিক্স এন্ড মাল্টিপ্লিকেশন as an example of dynamic programming. এখানে একটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমি যখন ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করতে হবে, তখন আমাকে প্রথমত যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হচ্ছে কি, অপটিমাল সাবস্ট্রাকচার। অপটিমাল সাবস্ট্রাকচার মানে কি? অপটিমাল সাবস্ট্রাকচার মানে হচ্ছে যে তোমার অপটিমাল প্রবলেমের অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের অপটিমাল সলিউশনটা ইনক্লুডেড। প্রবলেমের অপটিমাল সলিউশনের মধ্যে সাব প্রবলেমের অপটিমাল সলিউশনটা ইনক্লুডেড। এটা সবসময় ঘটে না, কখনো কোনো একটা ঘটে না, দেখাবো একটু পরে। আর দ্বিতীয় একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটাকে আমরা বলি ওভারল্যাপিং সাব প্রবলেম। এই শব্দটা খেয়াল করে রাখো, ওভারল্যাপিং সাব প্রবলেম। হ্যাঁ, ওভারল্যাপিং সাব প্রবলেম কি? ওভারল্যাপিং সাব প্রবলেম হচ্ছে এই যে একই প্রবলেম বারবার আসা, একই সাব প্রবলেম বারবার আসা। যেমন এখানে 3 4 এখানেও আছে, এখানেও আছে, 2 3 এখানেও আছে, এখানেও আছে। এরকম একই সাব প্রবলেম বারবার আসাকে বলা হয় ওভারল্যাপিং সাব প্রবলেম। এই দুটো হচ্ছে হলমার্ক অফ ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করতে হলে তোমাকে এই দুইটা বৈশিষ্ট্য অবশ্যই প্রবলেমের মধ্যে থাকতে হবে। তো যেটা বললাম যে অপটিমাল সাবস্ট্রাকচার সবসময় থাকে না, এটা কিরকম? এটা একটা এক্সাম্পল এখানে আছে যে শর্টেস্ট পাথ প্রবলেমের অপটিমাল সাবস্ট্রাকচার আছে, কিন্তু লংগেস্ট পাথ প্রবলেম এইটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি শো করে না। কিরকম দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে কিউ থেকে এস পর্যন্ত যেতে হলে লংগেস্ট পাথ কোনটা? কিউ থেকে এস পর্যন্ত যেতে হলে লংগেস্ট পাথ কোনটা? এটা না? এটা তো। তাহলে এখানে 8 থেকে টি তে যাওয়ার যে পাথটা আছে, 8 থেকে টি যাওয়ার পাথ কোনটা? 8 থেকে যাওয়ার পাথ হচ্ছে এটা, এটা না? 8 থেকে টি যাওয়ার পাথ। জি স্যার। এখন এই পাথটা কি লংগেস্ট? 8 থেকে টি যাওয়ার লংগেস্ট পাথ এটা? না স্যার। এটা লংগেস্ট না। কেন হয়েছে এরকম? কারণ হচ্ছে এটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি নাই, এই প্রবলেমের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি নাই। তার মানে লংগেস্ট পাথে সাব পাথ যে লংগেস্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে শর্টেস্ট পাথে সাব পাথ শর্টেস্ট পাথ হয়, এটা আমরা পরে দেখব। শর্টেস্ট পাথে সাব পাথ শর্টেস্ট পাথ হয়, কিন্তু লংগেস্ট পাথে সাব পাথ শর্টেস্ট পাথ হয় না সবসময়। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই দুটো বৈশিষ্ট্য জানলা, আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর একটা এক্সাম্পল দেখলাম। মোটামুটি ভাবে আমরা ডাইনামিক প্রোগ্রামিং বেসিক আইডিয়া আমাদের হয়ে গেল। এখন বাদ বাকি আইডিয়া পাইতে হলে তোমাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্রবলেম সলভ করতে হবে, প্রচুর প্রবলেমের রিকার্শনটা দাঁড় করাইতে হবে। রিকার্শন দাঁড় করানো মানে যদি বুঝে গেছো, বাকিটা অত কঠিন কিছু না। রিকার্শন দাঁড় করানোটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। কখনো কখনো অবশ্য রিকার্শনকে সলভ করার চ্যালেঞ্জ হয়, সাধারণত রিকার্শন দাঁড় করানোটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা ওভারকাম করাটা শিখতে হবে। হ্যাঁ, তো এটা আসলে তুমি যতই ওস্তাদ প্রোগ্রামার হও না কেন লাভ নাই, আনলেস ইউ ডু সাম প্র্যাকটিস। যতক্ষণ তুমি প্র্যাকটিস না করবে ততক্ষণ এটা মাথায় আসবে না। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে আসবে। প্র্যাকটিস করার জিনিস পাবো কই? জিনিস পাবো হচ্ছে যেটা বললাম, যে প্রোগ্রামিং কন্টেস্টে যেসব প্রবলেম থাকে সেখান থেকে দুটো নিবা, আর দুটো তো হবে না, 8 নিবা, নিয়ে ওগুলো সলিউশন দাঁড় করাবা, জানা যাবে, শেখা যাবে।